বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। বিএনপি জামাত সমর্থকদের সংঘর্ষের রণক্ষেত্র ভোলা, দুই পক্ষের আহত অন্তত 20। এলাকা জুড়ে বিরাজ করছে থমথমে পরিস্থিতি। আসন সমঝোতা নিয়ে নতুন সংকটে জামায়াত এনসিপি নির্বাচনী জোট, দাবি আদায়ে শক্ত অবস্থানে শরিক নেতারা, দূরত্ব ঘোচাতে দফায় দফায় বৈঠক। নির্বাচনের আগে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি বিএনপি, দলের বিদ্রোহী প্রার্থীদের গুলশান কার্যালয়ে ডাকলেন তারেক রহমান, প্রার্থিতা প্রত্যাহারের আশা হাইকমান্ডের। রাজধানীতে ফিল্মি স্টাইলে স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি করে হত্যা, অবশেষে গ্রেপ্তার প্রধান শুটার সহ 3 জন, বাকিদের ধরতে চলছে সাঁড়াশি অভিযান। সামাজিক যোগাযোগ মাধ্যমে গণ অধিকারের সভাপতি নূরকে বহিষ্কারের খবর, ছড়িয়ে পড়া তথ্য মিথ্যা জানালো দলে দায়িত্বশীলরা। নির্বাচনী আবহাওয়ার মধ্যেই হঠাৎ উত্তপ্ত পুরো এলাকা। বিএনপি ও জামায়াত ইসলামীর নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষে রীতিমতো রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। প্রায় 1 ঘন্টা ধরে চলে ধাওয়া, পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের মতো ঘটনা। দুপক্ষের সংঘর্ষে এখন পর্যন্ত আহত হয়েছেন অন্তত 20 নেতাকর্মী। এর মধ্যে 2 জনের অবস্থা গুরুতর হওয়ায় পাঠানো হয়েছে ভোলা সদর হাসপাতালে। শুক্রবার সন্ধ্যার পর ভোলার লালমোহন উপজেলার রামাগঞ্জ ইউনিয়নের রায়চাঁদ বাজার এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকাল 11:30টার দিকে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির কয়েকজন নারী কর্মী রায়চাঁদ বাজার এলাকায় গণসংযোগে যান। এই সময় তারা বিএনপি এক নেতার বাড়িতে গেলে সেখানে থাকা বিএনপির কয়েকজন কর্মী তাদের প্রচারণায় বাধা দেন। পরে বিষয়টি জানাজানি হলে ওই নারী কর্মীদের একজনের স্বামী ও জামায়াত কর্মী জসিমউদ্দিন মোবাইল ফোনে সংশ্লিষ্ট বিএনপি কর্মীদের সঙ্গে কথা বলতে গেলে তাকেও অকথ্য ভাষায় গালাগালি করা হয়। এই ঘটনা কেন্দ্র করে বিকেলের দিকে উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। খবর পেয়ে 11 দলীয় জোটের প্রার্থী নিজামুল হক নাইম এবং উপজেলা বিএনপির সভাপতি জাফর ইকবাল সহ উভয় দলের নেতাকর্মীরা ঘটনাস্থলে যান। এ সময় আলোচনার মাধ্যমে সাময়িকভাবে পরিস্থিতি শান্ত হয়, তবে সন্ধ্যার পর আবারও উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পরে খবর পেয়ে লালমোহন থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লালমোহন থানার ওসি মোহাম্মদ অলিউল ইসলাম বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে। বড় ধরনের সংঘাত এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু না হলেও নিজ নিজ এলাকায় মাঠে দাপিয়ে বেড়াচ্ছে প্রার্থীরা। তবে জোট নিয়ে বেশ বেকায়দায় জামায়াতে ইসলামী ও তাদের শরিকরা। তাদের জোটে আছে ইসলামী আন্দোলন এবং এনসিপি সহ 11টি দল। কোন দল কত আসন পাবে, কোন আসন কাকে দেয়া হবে, আসন ভাগাভাগি নিয়ে তৃণমূল নেতাদের বিদ্রোহী হয়ে ওঠা এমন সংকট সামনে চলে এসেছে। জামায়াতের সঙ্গে ইসলামী আন্দোলনের দ্বন্দ্ব শুরু হয়েছে আসন ভাগাভাগি নিয়ে। একই আসন নিয়ে টানাটানি ইসলামী আন্দোলন ও জামায়াতের। বলা হচ্ছে বরিশাল 5 আসন ইসলামী আন্দোলনের মূল ঘাঁটি। এই আসনটিতে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে প্রার্থী হয়েছেন দলটির সিনিয়র নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। আবার এই একই আসনে প্রার্থী হিসেবে মনোনয়ন ফর্ম জমা দিয়েছে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মোয়াজ্জম হোসেন হেলাল। এ নিয়ে রীতিমতো মুখোমুখি অবস্থানে তারা। জোট হওয়ার পরও 2 দলই কেন প্রার্থী দিল, তাহলে জোট কেন হলো এবং এসব ব্যাপারে আলোচনা সমালোচনা চলছে। একই জোটে থাকা 2 দলের কেউই আসনটি ছাড়তে চান না। ফলে 2 প্রার্থী নিয়ে টানাপোড়েন তৈরি হয়েছে 2 দলের মধ্যে। বিশেষ করে যেখানে চরমোনাই পীরের মূল কেন্দ্র, সেখানে জামায়াতের প্রার্থী দেয়াকে ভালোভাবে নেয়নি ইসলামী আন্দোলন। তবে আসনটিকে ঘিরে ইসলামী আন্দোলন ও জামায়াতের মধ্যে এক ধরনের দূরত্ব তৈরি হলেও জামায়াত আসনটি ছাড়তে রাজি নয়। জামায়াত বলছে ইসলামী আন্দোলনের সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বরিশাল 5 আসনের সঙ্গে বরিশাল 6 আসন থেকেও প্রার্থী হয়েছেন। একই ব্যক্তিকে 2টি আসনে মনোনয়ন না দিয়ে বরিশাল 6 আসনটিতে নিতে বলেছে জামায়াত। এদিকে জামায়াত সহ 11 দলের যে জোট, সেখানে এখন পর্যন্ত আসন সমঝোতাই শেষ হয়নি। ফলে জামায়াতের এই জোটের মধ্যে তৈরি হয়েছে এক ধরনের অস্থিরতা, যার মূল কেন্দ্রে আছে ইসলামী আন্দোলন ও জামায়াত। দল দুটো প্রায় 350 আসনে প্রার্থী মনোনয়নও জমা দিয়েছে। ফলে প্রশ্ন উঠেছে জোটের ভবিষ্যৎ নিয়ে। বলা হচ্ছে জামায়াত সহ 11 দলীয় জোটের আসন বন্টন নিয়ে জটিলতা না কাটলে সেটা জোট ভাঙার দিকেও গড়াতে পারে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে এখনো অস্বস্তি কাটেনি বিএনপির। এ কারণে স্বতন্ত্র প্রার্থীদের গুলশানে চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে পর্যায়ক্রমে তলব করেছে দলটি। ইতিমধ্যে বেশ কয়েকজন বিদ্রোহী প্রার্থী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের পর প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণাও দিয়েছেন।
যাচাই বাছাইয়ের সময় তথ্যে গরমিল পাওয়ায় অন্তত 30 জন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। তবে তফসিলে ঘোষিত সময়সীমার মধ্যে স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার না করলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। দলীয় পদধারী স্বতন্ত্র প্রার্থীদের গুলশান কার্যালয়ে ডাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে প্রায় প্রতিদিনই স্বতন্ত্র প্রার্থীদের ডাকা হচ্ছে। ঘোষিত তফসিল অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে তাদের মনোনয়ন প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান কেন্দ্রীয় নেতারা। তারা বলেন, স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে কয়েকজন স্থানীয়ভাবে ব্যাপক জনপ্রিয় এবং দলের জন্য পরীক্ষিত ও ত্যাগী নেতা রয়েছেন, তাদেরও ডাকা হবে। দায়িত্বশীল নেতারা প্রথমে তাদের বোঝাচ্ছেন এবং বিভিন্নভাবে মূল্যায়নের আশ্বাস দিচ্ছেন। এতেও কাজ না হলে কঠোর হবে বিএনপি, সেক্ষেত্রে বহিষ্কারের মতো সিদ্ধান্ত নেওয়া হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, আসন সমঝোতা, জোটগত হিসাব নিকাশ ও বহুদলীয় প্রতিনিধিত্ব নিশ্চিত করতে গিয়ে বিএনপির বহু যোগ্য প্রার্থী বঞ্চিত হয়েছেন। সেখান থেকে কিছু মনোকষ্ট তৈরি হয়েছে, তাই তাদের মধ্যে কেউ কেউ বিদ্রোহী বা ক্ষুব্ধ হয়েছেন। তবে বিএনপির কিছু ক্ষেত্রে ব্যবস্থা নিয়েছে, তাদের বুঝিয়ে শান্ত করার চেষ্টা করা হচ্ছে। বিষয়গুলোর দ্রুতই মীমাংসা হবে। বৃহস্পতিবার দুপুরে গুলশান কার্যালয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করেন ব্রাহ্মণবাড়িয়া 1 আসনের স্বতন্ত্র প্রার্থী সৈয়দ একে একরামুজ্জামান। পরে এক ভিডিও বার্তায় তিনি প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়ার কথা জানান। এই প্রার্থী জানান, প্রায় 20 বছরের বেশি সময় ধরে বিএনপির পতাকা তলে ছিলেন। দলের নির্দেশে আসন্ন নির্বাচনে ধানের শীষের সমর্থনে প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। নির্বাচনী আবহের মধ্যেই প্রকাশ্যে স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক মুসাব্বিরকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির পর মুসাব্বিরের হত্যা যেন নাড়িয়ে দেয় পুরো দেশকে। এরপরই এর সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে নড়েচড়ে বসে প্রশাসন, শুরু হয় তদন্ত। অবশেষে এই ঘটনায় প্রধান শুটার সহ 3 জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। শুক্রবার গভীর রাতে মানিকগঞ্জ ও গাজীপুরে একাধিক অভিযান চালানো হয়, সেখান থেকেই তাদের গ্রেপ্তার করা হয়। ডিবির একজন শীর্ষ কর্মকর্তা যমুনা টিভিকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযুক্ত শুটার জিনাত এবং সন্দেহভাজন পরিকল্পনাকারী বিল্লাল সহ 3 জনকে আটক করা হয়েছে। গ্রেপ্তারকৃত তৃতীয় ব্যক্তি এই 2 জনের সহযোগী বলে ধারণা করছেন তারা। গেল বুধবার রাজধানীর পশ্চিম তেস্তুরি বাজার এলাকায় ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যা করা হয়। পরে গেল বৃহস্পতিবার তেজগাঁও থানায় এই ঘটনায় মামলা দায়ের করা হয়। অজ্ঞাত 5 জনের বিরুদ্ধে এই মামলা করে মুসাব্বিরের পরিবার। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সরগরম গণ অধিকার পরিষদের সভাপতি ও সাবেক ভিপি নুরুল হক নূরের কারণ দর্শানোর নোটিশে গেল শুক্রবার নূরকে দল থেকে অব্যাহতির খবর ছড়িয়ে পড়ে ফেসবুক জুড়ে। বিষয়টি নিয়ে গেল শুক্রবার রাতে মুখ খুলেছেন দলটির উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ওই নোটিশে বলা হয়, গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ, কেন্দ্রীয় সংসদ, জেলা প্রতিনিধি, অঙ্গ সংগঠনের নেতা ও মনোনীত প্রার্থীদের না জানিয়ে নির্বাচনকে কেন্দ্র করে দলীয় আসন সমঝোতার বিষয়ে একক সিদ্ধান্ত নিয়ে নূর দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন, যা দলের ভাবমূর্তি ও ঐক্যের জন্য চরম হুমকিস্বরূপ। উচ্চতর পরিষদের নির্দেশনা মোতাবেক দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে গণ অধিকার পরিষদের সভাপতি পদসহ দলের সব পর্যায়ে দায়িত্ব থেকে সাময়িক বহিষ্কার করা হলো। আগামী 7 দিনের মধ্যে লিখিত জবাব দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়। সর্বশেষে দলটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুনের সই দেখা যায় বিজ্ঞপ্তিতে। খবরটি ভুয়া উল্লেখ করে আবু হানিফ বলেন, তথ্যটি সম্পূর্ণ ভুয়া। আর হাসান আল মামুন জানান, তার স্বাক্ষর জাল করে উদ্দেশ্য প্রণোদিতভাবে একটি মিথ্যা প্রেস বিজ্ঞপ্তি ছড়ানো হয়েছে। টানা 17 বছর কারাভোগের পর মুক্ত জীবনে ফিরেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। অংশ নিচ্ছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। এবারের নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী হয়েছেন স্ত্রী, অর্থাৎ স্ত্রীর বিরুদ্ধে তাকে নির্বাচনের মাঠে লড়তে হবে। এই ঘটনায় অনেকেই অবাক হয়েছেন, কেন তার বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে স্ত্রী তাহমিনা জামান শ্রাবণী অবস্থান নিলেন, এ প্রশ্ন এখন সবার। বিএনপি নেতাকর্মীরা বলছেন, বাবর কারাগারে থাকার সময় স্বামীকে মুক্ত করা থেকে শুরু করে পরিবার, রাজনীতি সবকিছু স্ত্রী একাই সামলে নিয়েছেন। বাবার অনুপস্থিতিতে সন্তানদের মানুষ করেছেন। প্রকাশ্যে স্বামী স্ত্রীর মধ্যে কোনো বিরোধ নেই, তাহলে স্বামীর বিরুদ্ধে কেন নির্বাচনে দাঁড়ালেন তাহমিনা? অনেকেই এ প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে রীতিমতো ক্লান্ত। আসলে ঘটনা কি? এটা নিছক রাজনৈতিক কৌশল নাকি অন্য কিছু? নেত্রকোনা 4 আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর মনোনয়নপত্র জমা দিয়েছেন।
একই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন তার স্ত্রী তাহমিনা জামান। এরপরই বিষয়টি প্রকাশ্যে আসে। গত 29 ডিসেম্বর জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমানের কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে মনোনয়নপত্র জমা দেন নেত্রকোনা 4 আসনের বিএনপির মনোনীত প্রার্থী লুৎফুজ্জামান বাবর। এর কিছুক্ষণ পর বিকেল 4:30টার দিকে তাহমিনা জামান শ্রাবণীর পক্ষে তার মনোনয়নপত্রটি জমা দেন বাবরের ব্যক্তিগত সহকারী মির্জা হায়দার আলী। এই আসনে স্বামী ও স্ত্রী উভয়ই লড়ছেন। এর আগে 2018 সালের নির্বাচনে অংশ নিয়ে তাহমিনা জামান উল্লেখযোগ্য পরিমাণ ভোট পেয়েছিলেন। নেত্রকোনা 4 আসনে এবার সব মিলিয়ে 3 জন নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাহমিনা ছাড়াও অন্য দুজন হলেন সিপিবির জলি তালুকদার ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির চম্পা রানী সরকার। এই আসনের অন্যান্য প্রার্থীরা হলেন ময়মনসিংহ মহানগর জামায়াতে ইসলামের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আল হেলাল, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ মাওলানা মোখলেসুর রহমান। লুৎফুজ্জামান বাবরের কাছে তার স্ত্রী তাহমিনা জামান প্রার্থী হওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে এখন কোনো কথা বলতে চাচ্ছি না, সময় হলে জানতে পারবেন। মূলত এ ব্যাপারে বাবরের নীরবতা নেতাকর্মীদের মধ্যে সন্দেহ বাড়িয়ে তোলে। সবশেষ জানা গেছে মূলত রাজনৈতিক কৌশলের কারণে নিজের বিরুদ্ধে স্ত্রীকে প্রার্থী করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর। প্রার্থী যাচাই বাছাইয়ের কোনো কারণে তিনি যদি বাদ পড়েন তাহলে আসনটি যেন কোনো অবস্থাতেই পরিবারের হাতছাড়া না হয়, সে চিন্তা থেকেই তাহমিনাকে প্রার্থী করা হয়েছে। যদিও যাচাই বাছাইয়ে বাবরকে বৈধ প্রার্থী ঘোষণা করা হয়েছে, তবে এখনো পর্যন্ত তাহমিনা মনোনয়ন প্রত্যাহার করেননি। আগামী 20 জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সময় রয়েছে। 20 তারিখের মধ্যেই তাহমিনা মনোনয়নপত্র প্রত্যাহার করবেন কিনা তা জানা যায়নি। তাছাড়া নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ করতে তিনি স্বামীর বিরুদ্ধে লড়বেন কিনা এ নিয়েও রহস্য রয়ে গেছে। ভাটির জনপদ হিসেবে খ্যাত মদন মোহনগঞ্জ খালিয়াজুরি মিলিয়ে নেত্রকোনা 4 আসন। এখানে গত 4 মেয়াদে আওয়ামী লীগের বিজয় হয়েছে। বাবরের স্ত্রী নির্বাচন করলেও হালে পানি পাননি। যদিও এই আসনে বিএনপির কর্মী সমর্থক ব্যাপক, সেই সঙ্গে বাবরের জনপ্রিয়তাও এই এলাকায় তুঙ্গে বলা চলে। এই রাজনৈতিক সমীকরণে নিজেদের ঘরে আসনটি ধরে রাখার চিন্তা থেকেই স্ত্রীকে স্বতন্ত্র প্রার্থী করেছেন বাবর। স্বতন্ত্র প্রার্থী হিসেবে তাহমিনা শেষ পর্যন্ত স্বামীর বিরুদ্ধে মাঠে থাকলে হবে ভোটের লড়াই। লুৎফুজ্জামান বাবর 1991 সালে 5ম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নেত্রকোনা 4 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর 1996 ও 2001 সালের 7ম ও 8ম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য হন। তিনি বিএনপি জামায়াত জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন। আসনটিতে মোট ভোটার 2,90,117 জন। তাদের মধ্যে পুরুষ 1,47,898 জন, নারী ভোটার 1,42,217 জন, আর তৃতীয় লিঙ্গের ভোটার আছেন 2 জন। আগামী 12 ফেব্রুয়ারি সারা দেশে একযোগে নির্বাচন অনুষ্ঠিত হবে। ইরানে অর্থনৈতিক অসন্তোষ থেকে শুরু হওয়া বিক্ষোভ সপ্তাহের ব্যবধানে রূপ নিয়েছে সরাসরি সরকার বিরোধী আন্দোলনে। এমন টালমাটাল পরিস্থিতির মধ্যেই এবার পাল্টা চিত্র দেখা যাচ্ছে ইরানের রাজপথে। যুক্তরাষ্ট্রের সমর্থন পুষ্ট বিক্ষোভের বিরুদ্ধে এবং ইসলামিক রিপাবলিক ও সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সমর্থনে রাস্তায় নামছে লাখ লাখ সাধারণ মানুষ। শুক্রবার সন্ধ্যায় রাজধানী তেহরান সহ ইরানের বিভিন্ন বড় শহরের রাস্তায় ইসলামী শাসন ব্যবস্থার পক্ষে জড়ো হচ্ছেন বিক্ষোভকারীরা। প্রো ইসরায়েল ও মার্কিন প্রশাসনের অর্থায়নে নাশকতা ও সন্ত্রাসের অভিযোগ তুলে এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে জ্বালাময়ী স্লোগানে উত্তাল হয়ে উঠেছে রাজপথ। যুক্তরাষ্ট্রের মৃত্যু, ইসরায়েলের মৃত্যু, এমন স্লোগানে মুখর হয়ে ওঠে বিক্ষোভস্থল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বেশ কিছু ভিডিওতে দেখা যায় তেহরানের কেন্দ্রস্থলে হাজার হাজার তরুণ মোটরসাইকেল আরোহী ইসলামিক প্রজাতন্ত্রের প্রতি সমর্থন জানিয়ে শোভাযাত্রা করেন। তাদের হাতে ছিল আল্লাহু আকবার খচিত জাতীয় পতাকা, মুখে ছিল খামেনির প্রতি আনুগত্যের ঘোষণা। বিক্ষোভকারীরা বলছেন, এই দেশ শহীদদের রক্তে গড়া, একে ধ্বংস হতে দেয়া হবে না। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র বিক্ষোভকারীদের প্রতি প্রকাশ্য সমর্থন জানানোয় কঠোর অবস্থান নিয়েছে ইরানের নিরাপত্তা বাহিনী। ইরানের সেনাবাহিনী ঘোষণা দিয়েছে, জাতীয় স্বার্থ, কৌশলগত অবকাঠামো ও জনসম্পত্তি রক্ষা করা হবে যে কোনো মূল্যে। একই সঙ্গে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর্পস IRGC জানিয়েছে, 1979 সালের ইসলামী বিপ্লব ও দেশের নিরাপত্তা একটি লাল রেখা, যার প্রশ্নে কোনো আপোষ হবে না। রাজধানী থেকে প্রান্তিক শহর সবখানেই স্লোগান, সংঘর্ষ ও বিক্ষোভের উত্তেজনায় পুরো ইরান। হাজার হাজার মানুষ রাজপথে নেমে সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।
চলমান এই গণ আন্দোলনের মধ্যেই নতুন করে আলোচনায় এসেছেন ইরানের নির্বাসিত যুবরাজ রেজা পাহলাভি। শনিবার এক বার্তায় রেজা পাহলাভি বিক্ষোভকারীদের টানা আরও 2 রাত রাজপথে থাকার এবং নগর কেন্দ্রগুলোকে দখলে নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তিনি জ্বালানি ও পরিবহন খাতের কর্মীদের দেশব্যাপী ধর্মঘট শুরুর ডাক দেন। তিনি জানান, আন্দোলনের ধারাবাহিকতায় তিনি ইরানে ফেরার প্রস্তুতিও নিচ্ছেন। বিক্ষোভকারীদের সাহস ও দৃঢ়তার প্রশংসা করে পাহলাভি বলেন, বৃহস্পতিবার ও শুক্রবার তার ডাকে সাড়া দিয়ে লাখো মানুষ রাস্তায় নেমেছে, যা শাসক গোষ্ঠীর মসনদ কাঁপিয়ে দিয়েছে। তার মতে এই আন্দোলন ইসলামী প্রজাতন্ত্রের নিরাপত্তা ব্যবস্থার ভঙ্গুরতার প্রকাশ করে দিয়েছে। আন্দোলনের পরবর্তী ধাপে কেবল রাজপথে উপস্থিত নয়, বরং অর্থনৈতিক চাপ সৃষ্টির উপর জোর দেন তিনি। বিশেষ করে তেল, গ্যাস ও পরিবহন খাতে ধর্মঘট শাসক গোষ্ঠীর আর্থিক জীবনরেখা কেটে দিতে পারে বলে মন্তব্য করেন পাহলাভি। শনিবার ও রোববার সন্ধ্যা 6টা থেকে আবারও রাস্তায় নামার আহ্বান জানিয়ে তিনি বলেন, আন্দোলনের লক্ষ্য এখন বড় শহরগুলোর কেন্দ্রীয় এলাকা দখল ও তা ধরে রাখা। তার বিশ্বাস, পরিবর্তনের সেই মুহূর্ত দ্রুতই এগিয়ে আসছে। পাশাপাশি তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও প্রতি জরুরি হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন, যাতে ইসলামী প্রজাতন্ত্রে চলমান বিক্ষোভকারীদের পাশে দাঁড়ানো যায়। স্লোগানে স্লোগানে ভারী হয়ে উঠছে ইরানের বাতাস। দাবি আদায়ে রাজপথে লাখ লাখ মানুষ, বন্ধ রয়েছে ইন্টারনেট সেবা, আন্দোলন দমনে চলছে সরকারের দমন পীড়ন। তবুও দাবি আদায়ে সোচ্চার ইরানের সাধারণ মানুষ। দেশটির সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির পতন চান তারা। এর মধ্যে দীর্ঘ নির্বাসিত জীবন শেষে ইরান ফেরার বার্তা দিয়েছেন শেষ শাহের পুত্র রেজা পাহলাভি। পরিস্থিতি যখন উত্তপ্ত, এমন সময়েই 13 দিনের বিক্ষোভের মধ্যে প্রথমবারের মতো প্রকাশ্যে আসলেন খামেনি, জাতির উদ্দেশ্যে দিলেন বার্তা। শুক্রবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক ভাষণে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা বলেন, চলমান বিক্ষোভের মুখে ইসলামী প্রজাতন্ত্র কোনোভাবেই পিছু হটবে না। তিনি আরো বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাত রক্তে রাঙা। ট্রাম্পের হাত 1000-এরও বেশি ইরানের রক্তে রঞ্জিত। ইসরায়েলের সঙ্গে জুনে সংগঠিত যুদ্ধে যুক্তরাষ্ট্র যে সমর্থন ও সরাসরি হামলা চালিয়েছে, তার দায়ও ওয়াশিংটনের উপর বর্তায়। অহংকারী মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের পরিণতিও 1979 সালের বিপ্লবের আগের ক্ষমতাচ্যুত ইরানি রাজতন্ত্রের মতোই হবে। খামেনি বলেন, গত রাতে তেহরানে একদল ভাঙচুরকারী নিজেদেরই একটি ভবন ধ্বংস করেছে শুধু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে খুশি করার জন্য। এই সময় তার সমর্থকরা যুক্তরাষ্ট্রের মৃত্যু হোক স্লোগান দেন। সবাই জানে শত শত হাজার সম্মানিত মানুষের রক্তের বিনিময়ে ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। নাশকতাকারীদের সামনে কখনোই পিছু না হটার অঙ্গীকার ব্যক্ত করেন আয়াতুল্লাহ খামেনি। এদিকে গেল 3 জানুয়ারি থেকে শুরু হওয়া বিক্ষোভে এখন পর্যন্ত 51 জনের নিহতের খবর জানিয়েছে ইরানের মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অর্গানাইজেশন। দেশের এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি জরুরি হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন ইরানের শেষ শাহের নির্বাসিত পুত্র রেজা পাহলাভি। ট্রাম্পকে ইসলামী প্রজাতন্ত্র ইরানের চলমান বিক্ষোভকারীদের পাশে থাকার আবেদন জানান তিনি। এর আগে গত বছর ইসরায়েলের সঙ্গে সমন্বয় করে ইরানের পারমাণবিক স্থাপনায় বোমা হামলার নির্দেশ দিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। সাম্প্রতিক সময়ে তিনি আবারও হুঁশিয়ারি দিয়েছেন, যদি ইরানি কর্তৃপক্ষ জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিকে কেন্দ্র করে শুরু হওয়া গণবিক্ষোভে অংশ নেওয়া মানুষদের হত্যা করে, তাহলে যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নিতে পারে। ইরানে সরকার পতনের আন্দোলনকে ঘিরে যখন উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি, ঠিক সেই সময় ইসরায়েলের প্রধানমন্ত্রীকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী। বেনিয়ামিন নেতানিয়াহুকে মানবতার নিকৃষ্টতম অপরাধী আখ্যা দিয়ে তাকে অপহরণ করে আন্তর্জাতিক ফৌজদারি আদালতে হাজির করার প্রকাশ্য আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ। পাকিস্তানের বেসরকারি টেলিভিশন চ্যানেল জিও নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে খাজা আসিফ বলেন, তুরস্ক চাইলে নেতানিয়াহুকে আটক করে আইসিসিতে সোপর্দ করতে পারে। তিনি দাবি করেন, আন্তর্জাতিক বিচার নিশ্চিত করতে হলে কেবল নিন্দা নয়, কার্যকর পদক্ষেপ প্রয়োজন। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে মার্কিন বাহিনী তুলে নিয়ে যাওয়ার ঘটনাকে উদাহরণ টেনে খাজা আসিফ বলেন, মাদুরোর ক্ষেত্রে তিনি সমর্থন না দিলেও নেতানিয়াহুকে অপহরণ করা হলে সেটিকে তিনি সমর্থন করবেন। তার ভাষায়, মানবতা বিরোধী অপরাধের বিচার হতেই হবে। নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক ফৌজদারি আদালতের গ্রেফতারি পরোয়ানার কথাও তুলে ধরেন পাক প্রতিরক্ষা মন্ত্রী। এর আগে 2024 সালের নভেম্বরে গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে নেতানিয়াহু ও দেশটির সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্ল্যান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আইসিসি।
ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযানের তীব্র সমালোচনা করে খাজা আসিফ বলেন, ইতিহাসে এত বড় মানবতা বিরোধী অপরাধ আর কেউ করেনি। এমনকি যারা নেতানিয়াহুকে রাজনৈতিক ও সামরিকভাবে সমর্থন দিচ্ছে তাদের বিরুদ্ধেও আন্তর্জাতিক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। এদিকে গাজা যুদ্ধকে কেন্দ্র করে তুরস্ক ও ইসরায়েলের সম্পর্ক চরম অবনতির দিকে। তুরস্ক ইতিমধ্যে ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধ করেছে এবং আকাশপথ ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করেছে। এমন প্রেক্ষাপটে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর এই মন্তব্য আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে বিতর্ক ও আলোচনার জন্ম দিয়েছে। ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক ভাষ্যে নতুন কিছু নেই, সবকিছুরই মূল্য আছে। এবার সেই দৃষ্টিভঙ্গি কেন্দ্রে এসেছে গ্রিনল্যান্ড। অর্থের বিনিময়ে একটি ভূখণ্ড অধিগ্রহণের ধারণা আবারও বিশ্ব রাজনীতিতে বিতর্ক উস্কে দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের অংশ করার প্রশ্নে সরাসরি অর্থনৈতিক লেনদেনের সম্ভাবনা সামনে এনেছে। তিনি স্পষ্ট করে বলেছেন, আপাতত অর্থের প্রসঙ্গ না এলেও প্রয়োজনে টাকা দিয়ে গ্রিনল্যান্ড অধিগ্রহণের বিষয়টি আলোচনায় আসতে পারে। এই বক্তব্য আন্তর্জাতিক রাজনীতিতে এক অস্বস্তিকর বাস্তবতার ইঙ্গিত দেয়। রাষ্ট্রীয় সার্বভৌমত্বকে গিয়ে আসলে আর্থিক চুক্তির বিষয় বানানো হচ্ছে। গ্রিনল্যান্ড ডেনমার্কের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল। সেখানে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি ও প্রতিরক্ষা দায়িত্ব থাকলেও মালিকানা দাবি সম্পূর্ণ ভিন্ন বিষয়। ট্রাম্পের বক্তব্যে মালিক হলে রক্ষা করা সহজ। এই যুক্তি আসলে নিরাপত্তার চেয়ে সম্পদ ও কৌশলগত সুবিধার দিকে বেশি ইঙ্গিত করে। প্রাকৃতিক সম্পদ, আর্কটিক নৌপথ ও ভৌগোলিক অবস্থান সব মিলিয়ে গ্রিনল্যান্ড এখন বড় শক্তিগুলোর আগ্রহের কেন্দ্র। তবে অর্থের বিনিময়ে একটি জনপদ ও ভূখণ্ড অধিকরণের চিন্তা আন্তর্জাতিক আইনের মৌলিক নীতির সঙ্গে সাংঘর্ষিক। প্রশ্ন হলো, শক্তি ও অর্থের রাজনীতি কি ভবিষ্যতে আরো বেশি করে সার্বভৌমত্বকে পণ্যে পরিণত করবে? 2 সপ্তাহ ধরে চলতে থাকা বিক্ষোভ দমনে বিক্ষোভকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া শুরু করেছে ইরান। তেহরানের কয়েকটি হাসপাতালে শনিবার রাত থেকে বহু মানুষ গুলিবিদ্ধ হয়ে চিকিৎসা নিতে এসেছেন বলে জানা যাচ্ছে। একাধিক হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন যে তাদের সক্ষমতার চেয়ে অনেক বেশি সংখ্যক রোগীর চিকিৎসা করতে হচ্ছে তাদের। চিকিৎসকরা বলছেন, গুলির আঘাত ছাড়াও শত শত মানুষ চোখে ছড়রা গুলির আঘাত নিয়ে চিকিৎসা নিতে আসছেন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি শনিবারই হুমকি দিয়েছিলেন যে ইরানের ইসলামী শাসন ব্যবস্থা বিদেশিদের ইন্ধনে হওয়া বিক্ষোভের মুখে পিছু হটবে না। তারপর থেকেই বিক্ষোভ দমনে কঠোর হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারীরা। এর মধ্যে ইরান জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আনুষ্ঠানিক অভিযোগও জানিয়েছে যে যুক্তরাষ্ট্রের ইন্ধনে এবারের বিক্ষোভ সহিংস ও ধ্বংসাত্মক রূপ ধারণ করেছে। این شب در تهران در بعضی جایی دیگه یه مش تخریبگر آمدن ساختمان متعلق به کشور خودشون رو جمهوری اسلامی با خون چند صد هزار انسان شریف روی کار آمده در مقابل کسانی که تخریبگرن আয়াতুল্লাহ খামেনির এই ধরনের বক্তব্য দেওয়ার কারণ, ডোনাল্ড ট্রাম্প শুক্রবার দ্বিতীয়বারের মতো তার বক্তব্যে বলেছেন যে ইরান বিক্ষোভকারীদের হত্যা করা শুরু করলে আমেরিকা ইরানকে আঘাত করবে। That if they start killing people like they have in the past, we will get involved. We'll be hitting them very hard where it hurts. Let's see what happens. We're watching it. We're watching it very close. ট্রাম্পের বক্তব্যের পর ইরানের মানুষের প্রতি আমেরিকার সমর্থন আছে বলে শনিবার এক পোস্ট করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। অন্যদিকে এবারের বিক্ষোভের শুরু থেকেই বিক্ষোভকারীদের সমর্থন দিতে থাকা রেজা শাহ পাহলভিও শুক্রবার এক ভিডিও বার্তায় ইরানের সরকার পতনের আহ্বান জানিয়েছেন। همراه باشید با سایر همیهنانتون. از رهبران میدانی دعوت می‌کنم که تلاش با انرژی خواهند گرفت. بیاییم یک بار برای همیشه پایان بدیم به این حکومت ظلم. রেজা শাহ পাহলভি 1979 সালে ক্ষমতাচ্যুত হওয়া ইরানের শেষ শাহের ছেলে। রেজা পাহলভি 80-র দশক থেকে যুক্তরাষ্ট্রে নির্বাসনে রয়েছেন। এই দফার বিক্ষোভের শুরু থেকেই বিক্ষোভকারীদের একাংশকে রেজা শাহ পাহলভির পক্ষে স্লোগান দিতে শোনা গেছে। ইরানের ইসলামিক শাসন ব্যবস্থার সমালোচক মিস্টার পাহলভি এবারের বিক্ষোভের শুরু থেকেই বিভিন্ন ভিডিও বার্তায় আহ্বান করেছেন যেন ইরানের বিক্ষোভকারীরা বিক্ষোভ চালিয়ে যান এবং ইরানের বাইরে থাকা ইরানিরা এই বিক্ষোভকারীদের সমর্থন দেন। এবার বিক্ষোভ শুরু হওয়ার কিছুদিন পর ইরানে ইন্টারনেটের গতি কমিয়ে দেওয়ার অভিযোগ ওঠে, আর গত কয়েকদিন ধরে প্রায় পুরো দেশেই ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। এরই মধ্যে বিক্ষোভকারীরা নানা উপায়ে বিক্ষোভের ছবি ও ভিডিও আপলোড করছেন।
বিশ্লেষকরা এমনও বলেছেন যে এই মাত্রায় বিক্ষোভ চলতে থাকলে এই বছরের মধ্যেই ইরানের বর্তমান শাসন ব্যবস্থার পতন হতে পারে। So I think the protests are likely to continue for a little while, and they're going to put enough pressure that the Islamic Republic, as we know it today, is unlikely to survive to see 2027. It doesn't have to be a regime change. It doesn't have to be the complete collapse of the Islamic Republic, though that is still possible. চলমান বিক্ষোভের 2 সপ্তাহে এখন পর্যন্ত অন্তত 62 জন মারা গেছে বলে জানাচ্ছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ও স্থানীয় মানবাধিকার কর্মীরা। গ্রেফতার হয়েছেন প্রায় 2,500 মানুষ। বড়দিনের পর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ডলারের বিপরীতে ইরানের মুদ্রার পতনকে কেন্দ্র করে তেহরানের একাংশের দোকান মালিকরা বিক্ষোভ শুরু করেছিলেন। সেই বিক্ষোভ দ্রুতই পুরো ইরান জুড়ে ছড়িয়ে পড়ে এবং রূপ নেয় সরকার বিরোধী বিক্ষোভে। 2022-এ মাসা আমিনির মৃত্যুকে কেন্দ্র করে হওয়া বিক্ষোভের পর ইরানে এই মাত্রার বিক্ষোভ দেখা যায়নি। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমা আজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।